আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। প্রতিবার এমসিকিউ সিকিউ এসএসসি পরীক্ষাতে অন্তত করে হলেও 10 থেকে 12 নাম্বার হলেও এই চ্যাপ্টার থেকে এসএসসি পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে? তো আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব এবং এই চ্যাপ্টারের যত ধরনের বেসিক আছে বেসিক থেকে শুরু করে বেসিক, তারপরে সকল ধরনের ম্যাথ, টাইপ ভিত্তিক ম্যাথ সবকিছু করিয়ে দিব এন্ড অ্যাডভান্স টাইপেরও কিছু ম্যাথ করিয়ে দিব, বাট অ্যাডভান্স সব আমরা করবো না, আমরা বেসিক শেখাবো। তোমাদের দায়িত্ব হচ্ছে অ্যাডভান্স খুঁজে নেওয়া, ঠিক আছে? তো চ্যাপ্টারটা শুরু করি। গতি গতি চ্যাপ্টারের প্রথম টপিক হচ্ছে স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি, ঠিক আছে? এই দুইটা জিনিস কি তোমাকে বুঝতে হবে। স্থিতি জিনিসটা কি আর গতি জিনিসটা, এটা ডেফিনিশনটা আমি মুখে বলতেছি, ঠিক আছে? তোমরা এটাকে নোট করে নাও। তো স্থিতি জিনিসটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না ঘটে তাহলে সেটাকে বলা হয় স্থিতিশীল অবস্থা। এবং গতি কি? গতিশীল অবস্থা কি? কোনো একটা বস্তুর সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে সেটাকে বলা হবে গতি, ঠিক আছে? খুবই স্বাভাবিক একটা কথা। একটা বস্তু আছে এখানে S1 পজিশনে, ঠিক আছে? যদি সময়ের সাথে সে S2 পজিশনে এখান থেকে এখানে যায়, ঠিক আছে? ধরে নিই এখানে ছিল T1 সময়, এখানে গেছে সে T2 সময়, যদি এখান থেকে এখানে যায়, সে যদি জায়গা থেকে মুভ করে অবস্থানের পরিবর্তন যদি ঘটে তাহলে এই যে বস্তুর এই অবস্থাটা এখানে গতিশীল হওয়া ছাড়া তো আর পসিবল না, এখান থেকে এখানে গতিশীল হয়েই আসবে। তাহলে এই যে বস্তুর অবস্থাটা এটা বলা হয় গতিশীল অবস্থা, ঠিক আছে? এন্ড এই যদি T1 সময়ে, ঠিক আছে, যাই হচ্ছে মানে S1 পজিশনে থাকে এন্ড T2 সময়ে যদি S2 পজিশনে থাকে, গতিশীল কখন বলা হবে? যদি S1 কি বলা যায়, S2 মাইনাস S1 ইজ নন জিরো, ঠিক আছে? S2 মাইনাস S1 ইজ নন জিরো। অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে এখানে যদি তুমি জিরো ধরো, 0 মিটার, এখান থেকে এখানে ধরো তুমি 10 মিটার, আর এখান থেকে এখানে ধরো টোটাল তুমি 20 মিটার, ঠিক আছে? তাহলে 20 মিটার থেকে 10 মিটার দূরত্ব যদি বাদ দাও, 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 মিটার, যেটা নন জিরো, ঠিক আছে? অর্থাৎ সে 10 মিটার দূরত্ব যাবে, কিভাবে যাবে? গতিশীল না হয়ে তো যাবে না, তাই না? তাইলে এইটা হচ্ছে কি গতিশীল হওয়ার কন্ডিশন, S2 মাইনাস S1 ইজ নন জিরো, ঠিক আছে? এন্ড স্থিতিশীল হওয়ার কন্ডিশন কি? ধরে নিই T1 সময় সে গেল S1 আর T2 সময় গেল সে S2, ঠিক আছে? তাহলে S2 মাইনাস S1, ঠিক আছে? ধরে নেই আমি এই পজিশনটা সেম টু সেম, এই জিনিসটা 0 থেকে সে এটা ছিল 0 মিটার, এইটাই S1, এইটাই হচ্ছে S2, ঠিক আছে? তাহলে S1 এর মান কত? 10 মিটার, S2 এর মান কত? 10 মিটার। এন্ড স্থিতিশীল হওয়ার কন্ডিশন হচ্ছে S2 মাইনাস S1 ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ সে আগেও ছিল 10 মিটার দূরত্বে, 0 থেকে T সময়ে 10 মিটার দূরত্বে আগেও ছিল, পরে ছিল সে 10 মিটার দূরত্বে, 10 থেকে 10 গেলে 0, অর্থাৎ তার কোনো অবস্থানের পরিবর্তন ঘটেনি। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্থিতি, বস্তুর স্থিতিশীল অবস্থা কন্ডিশন, ঠিক আছে? এটা থেকে এভাবেও লেখা যায় S2 ইকুয়ালস টু S1, অর্থাৎ তার T2 সময়ে যে অবস্থান ছিল T1 সময়ে একই অবস্থান থাকতে হবে। এটা হচ্ছে স্থিতিশীলতার কন্ডিশন, ঠিক আছে? তাহলে স্থিতির সংজ্ঞা কি? যদি সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয় তাহলে সেটা হচ্ছে বস্তুর স্থিতিশীল অবস্থা, এবং সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বস্তুটার যে অবস্থা সেটাকে বলা হয় গতিশীল অবস্থা। তাহলে আমরা স্থিতি এন্ড গতি, স্থিতিশীল অবস্থা এন্ড গতিশীল অবস্থা কি, এই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম, তাই তো? এখন আমরা জানবো হচ্ছে স্থিতিশীল অবস্থা, গতিশীল অবস্থা পড়ার সময় একটা জিনিস সম্পর্কে আমরা বলছি, অবস্থান। অবস্থান কিভাবে ডিফাইন করলাম? গতিশীল বস্তু কিভাবে ডিফাইন করেছে? যদি অবস্থানের পরিবর্তন হয়। এন্ড স্থিতিশীল বস্তু কিভাবে করেছে? সময়ের সাথে অবস্থানের পরিবর্তন না হয়। তাহলে অবস্থানের পরিবর্তন, এই অবস্থান জিনিসটাকে আমাকে ডিফাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে অবস্থান জিনিসটাকে ডিফাইন করার জন্য এটার জন্য আমার লাগবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? প্রসঙ্গ কাঠামো, এটা ডেফিনিশনটা তুমি এভাবে বলতে পারো যে কোন একটা বস্তুর, ঠিক আছে, অবস্থান যে বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অথবা কোন একটা গতিশীল নাকি স্থিতিশীল, এটা যে যে কাঠামো সাপেক্ষে নির্ণয় করা হয় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, ঠিক আছে? ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে? এই গাছটা থেকে এখানে একজন ব্যক্তি আছে, ঠিক আছে? এন্ড এইখানে ধরে নাও একটা গাড়ি আছে, ওকে? তাহলে এই গাছটা থেকে ব্যক্তিটার দূরত্ব ধরে নাও তুমি 10 মিটার, এবং এই গাড়িটার থেকে ব্যক্তিটার দূরত্ব ধরে নাও তুমি 5 মিটার, ঠিক আছে? এখন তুমি এই ব্যক্তিটার অবস্থানটা ডিফাইন করতে চাও। তুমি ধরে নাও তোমার ফ্রেন্ড তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো, তোমার ফ্রেন্ডও আশেপাশে আছে, তো তুমি বলতেছো গাড়িটা থেকে 5 মিটার দূরত্বে, ঠিক আছে? গাড়িটার পিছনে, গাড়িটা যদি এদিক বরাবর যায় তাহলে গাড়িটার পিছনে 5 মিটার দূরত্বে। অথবা এভাবেও বলতে পারো গাছটার সামনে 10 মিটার দূরত্বে। এখন তোমার অবস্থানটা কিন্তু বিভিন্ন জিনিসের সাপেক্ষে বিভিন্ন জিনিস হচ্ছে। ফর এক্সাম্পল, তুমি যখন গাছটাকে প্রসঙ্গ মানে গাছটার সাপেক্ষে তুমি তোমার অবস্থানটাকে ডিফাইন করতে চাও, তখন বলো যে তুমি গাছটার 10 মিটার সামনে। আর যখন গাড়িটাকে ডিফাইন প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরতে চাও তখন এইটার পিছনে 5 মিটার পিছনে। কথা বুঝতে পারছো? এই যে যে জিনিসটা সাপেক্ষে তুমি তোমার অবস্থানটাকে ডিফাইন করো,
যে জিনিসটা সাপেক্ষে আমি আমার অবস্থানটাকে বলতেছি যে আমি এখানে আছি, আমি আমার অবস্থানটাকে ডিপেন্ড করতেছি, সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? যে কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থান নির্দেশ করা হয় সেই প্রসঙ্গ কাঠামোটাকে, সেটাকেই বলা হয় কি? প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো নরমালি দুই টাইপের হয়, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো এন্ড অজড় প্রসঙ্গ কাঠামো। এখন এই জড় প্রসঙ্গ কাঠামো এন্ড অজড় প্রসঙ্গ কাঠামো, এখানে তুমি দুইটা জিনিস দেখতে পারো। এই গাছটাকে ধরতে পারো তুমি জড় প্রসঙ্গ কাঠামো, এন্ড এই গাড়িটাকে তুমি ধরতে পারো অজড় প্রসঙ্গ কাঠামো। কোনটা জড় প্রসঙ্গ কাঠামো এন্ড কোনটা অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এটার কয়েকটা ইয়ে সম্পর্কে তোমাকে জানতে পারছে, ঠিক আছে? আমি বলি দিই কোনটা কি কাঠামো। ধরে নাও জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এটা হচ্ছে হয় স্থির থাকবে, হয় এটাকে স্থির থাকতে হবে, আর নয়তো এটাকে সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? এই যে এই যে এখানে এই যে এই গাছটা, এটা স্থির না? পরম স্থির না হোক, আচ্ছা পরম স্থির, এটা পড়ে যাবো, এটা স্থির তো, আপাতত দৃষ্টিতে এটা স্থির তো, তাই তো? তো এই স্থির জিনিসটা সাপেক্ষে যখন তুমি তোমার অবস্থান বলতেছো, তখন এটা হয় জড় প্রসঙ্গ কাঠামো। কথা বুঝতে পারছো? এন্ড এই গাড়িটা হচ্ছে গতিশীল, ঠিক আছে? কোন না কোন একটা বেগ নিয়ে এটা সামনের দিকে গতিশীল, ধরে নিয়ে এটা সমবেগে গতিশীল না। সমবেগে গতিশীল হলে কিন্তু হবে না। এটাকে সমবেগ জিনিসটা আমরাও সামনে শিখবো। সমবেগ বলতে কি, বেগটা সমান থাকে। এখন যদি 5 মিটার থাকে, 5 মিটার পার সেকেন্ড থাকে, 5 মিনিট পরেও 5 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে এটাকে বলা হবে সমবেগ। আচ্ছা, এটা সম্পর্কে আমরা ডিটেলসে আরো জানবো, কিন্তু এটাকে চলতে হবে সমতরণী, ঠিক আছে? ত্বরণ নিয়ে চলতে হবে। তাহলে এই এই বস্তুটা থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এই গাড়িটা থেকে এই ব্যক্তির যে দূরত্বটাকে আমরা বলি একটা প্রসঙ্গ কাঠামো হিসাবে এটাকে বিবেচনা করে, তখন এই প্রসঙ্গ কাঠামোটাকে বলা হয় কি? অজড় অজড় প্রসঙ্গ কাঠামো। এবং এটাকে কোনো একটা ত্বরণে মুভ করতে হয়। আচ্ছা, ত্বরণ জিনিসটা কি সেটা আমরা পরে সম্পর্কে জানবো, ঠিক আছে? আরো ডিটেলসে জানবো। এটাকে অজড় প্রসঙ্গ কাঠামো হলে ত্বরণে মুভ করতে হয়, এন্ড জড় প্রসঙ্গ কাঠামো হলে সেটাকে স্থির বা সমবেগে গতিশীল থাকতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো আর জড় প্রসঙ্গ কাঠামো। সোজা কথা তুমি ধরে নিতে পারো, যেটা ত্বরণ আছে সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, এবং যেটা স্থির বা সমবেগে গতিশীল সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এখন এটা সম্পর্কে ডিটেলস তোমাদের 9-10 বইয়ে নাই, সো তোমাদের এটা না পড়লেও আপাতত চলবে। জাস্ট এটা জেনে নাও প্রসঙ্গ কাঠামো কোনটা, ঠিক আছে? যেটা সাপেক্ষে একটা যে কাঠামো সাপেক্ষে একটা বস্তুর অবস্থানটাকে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। ওকে, এতক্ষণ আমরা আলোচনা করলাম স্থিতি, গতি এবং প্রসঙ্গ কাঠামো নিয়ে, তাই তো? এখন আমরা ডিসকাস করব বিভিন্ন ধরনের গতি। এটা থেকে প্রতিবার প্রচুর এমসিকিউ আসে, কোনটা কোন ধরনের গতি, কোনটা ঘূর্ণন গতি, কোনটা চলন গতি, কোনটা সরলরৈখিক গতি। প্রতিবার একটা না একটা এমসিকিউ এখান থেকে আসেই আসে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো এক্সাম্পল সহ আমরা সবগুলা দেখবো যে কোনটা কোন ধরনের গতি, এবং ডিটেলস আমরা বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ভালো ইম্পর্টেন্স দিয়ে পড়বা, ওকে? ঠিক আছে, তো প্রথম গতিটা এটা হচ্ছে সরলরৈখিক গতি। এখন এটা নামটা দেখে আমরা বুঝতে পারি এই গতিটা কি রকম হবে। সরল রেখা বরাবর চলবে, ঠিক আছে? সরল রেখা বরাবর চলবে, সরলরৈখিক গতি। তো কোন একটা বস্তুর গতি বা কোন একটা বস্তুর গতির পথটা যদি এরকম হয় যে একটা সরল রেখা বরাবর চলে, কোন একটা বস্তুর গতিপথ যদি সরল রেখা বরাবর হয়, তাহলে সেই বস্তুর যে গতি, তাহলে সেটাকে বলা হয় কি? সরলরৈখিক গতি। ডেফিনেশনটা মুখে বলতেছে, তোমরা লিখে নাও। কোন একটা বস্তুর এখান থেকে চলা শুরু করলো, সে চলার বা অবস্থা চলার যে পথটা, সেই পথটা যদি সরলরৈখিক হয়, কোন একটা বস্তুর গতিপথ যদি সরলরৈখিক হয়, তাহলে সেই বস্তুর গতিটাকে কি বলা হয়? সরলরৈখিক গতি, ঠিক আছে? এখন এটার সাথে কম্পেয়ার করে আমরা আরেকটা গতি সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে চলন গতি। এই দুইটা একসাথে পড়া দরকার, কারণ হচ্ছে এটা এক একটা অন্য রকমের রূপ। তো সরলরৈখিক গতি আর চলন গতির মধ্যে একটা মিল আছে এবং একটা অমিল আছে। তো চলন গতির জিনিসটা কি? চলন গতির ক্ষেত্রে ডেফিনেশনটা বলা হয় এইভাবে, যে গতির ক্ষেত্রে, ঠিক আছে, কোনো বস্তুর সকল বস্তুকণা, এক নাম্বার সকল বস্তুকণা, 2 নাম্বার একই সময়ে, 3 নাম্বার একই দিক বরাবর, ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে একই দূরত্ব। 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন মানতে হবে। তো কন্ডিশন গুলা কি কি? চলন গতি, আচ্ছা ডেফিনেশনটা বলি, যে গতির ক্ষেত্রে কোনো বস্তুর সকল বস্তুকণা একই সময়ে একই দিক বরাবর একই দূরত্ব অতিক্রম করে, সে বস্তুর গতিকে বলা হয় চলন গতি। আচ্ছা, তাহলে সরলরৈখিক গতি আর চলন গতি। আচ্ছা, চলন গতির একটা দেখি আমরা, ব্যাখ্যা দেখি, ঠিক আছে? ধরে নাও এটা একটা বাস, ঠিক আছে? এই বাস, তো এই বাসটা সামনের দিকে মুভ করবে, ঠিক আছে? তো এটা যদি এই সামনের অংশটা
যদি এখানে চলে আসে, তাহলে এই পিছনের অংশটা এখানে চলে আসবে না, এখানে চলে আসবে না। তাহলে দেখো এই বাসের প্রত্যেকটা বস্তুকণা একই সময়ে একই ডিরেকশন বরাবর যাচ্ছে। প্রত্যেকটা বস্তুকণা, এই বাসের প্রতিটা বস্তুকণা, এই যে এই কণাটা যখন এখানে যাচ্ছে, এখানে কণাটা একটু চলে আসছে সামনে, এখানে কণাটা একটু চলে আসছে সামনে, এখানে কণাটা একটু চলে আসছে সামনে, এখানে কণাটা একটু সামনে চলে আসতেছে। তো চলন গতির ডেফিনিশনটা বা ব্যাখ্যাটা কি? চলন গতি হচ্ছে তো যে গতির ক্ষেত্রে, এটা তো একটা গতি, তাই তো? এই গতির ক্ষেত্রে এটার সকল বস্তুকণা একই সময়ে একই দিক বরাবর একই দূরত্ব, একই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে এটা হবে চলন গতি। আচ্ছা ঠিক আছে, এটা হলো চলন গতি। এখন এই গতিটা সরলরৈখিক গতি হওয়া যায় কিনা? ডেফিনেটলি এটাও সরলরৈখিক হওয়া যায়। কারণ কি, এটা যদি একই ডিরেকশন বরাবর চলতে থাকে, একদম সোজা সামনের দিকে যদি একই ডিরেকশনে সবসময় চলে, তাহলে এটা ডেফিনেটলি এটা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতিটা কি ছিল? একদম সরলরেখা বরাবর চলবে। কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ধরে নাও তুমি একটা রাবার নিলা, এই রাবারটাকে এখান থেকে টানা শুরু করলা সামনের দিক বরাবর, ঠিক আছে? এখন রাবারটা কিন্তু সামনের দিকেই মুভ করতেছে, ঠিক আছে? এখন মুভ করলো কিভাবে? এই রাবারটা যখন এখানে ছিল, এটার কিছু অংশ সামনের দিকে নিলাম, ধরে নাও এখান পর্যন্ত, শুধুমাত্র সামনের অংশটা সামনে আসলো, ঠিক আছে? পিছনের অংশটা এখানে তুমি টাইট করে ধরে রাখলা, সামনের অংশটা এখান পর্যন্ত নিলাম, তারপরে এখান থেকে ছাইড়া দিলাম, এটাই সব সামনে নিলাম। তো বিষয়টা হইলো কি, এইটা যখন এখানে স্থির ছিল, তখন এই জিনিসটা এখান পর্যন্ত আসছে, কিন্তু এটা সবটা কণা একসাথে একই দূরত্ব অতিক্রম করেনি। সামনের কণাটা ধরে নেই রাবারটা এটুকু ছিল, এটা সামনের কণাটা এখান থেকে এখানে গেছে, কিন্তু পিছনের কণাটা কিন্তু এখানেই ফিক্স ছিল। তারপরে যখন এটা এখানে আসছে, তুমি পিছনেটা ছেড়ে দিছো, তখন এটা সবটা একসাথে সামনের দিকে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এইটার ক্ষেত্রে সকল বস্তুকণা একই সময় একই দিক বরাবর একই দূরত্ব অতিক্রম করতে হবে, এই যে চারটা কন্ডিশন, এই চারটা কন্ডিশন মানা লাগবে এরকম কথা। এটা সরলরেখা বরাবর চললেই হবে, কোনো কন্ডিশন মানা লাগবে না, এটা সরলরেখা বরাবর চললেই হবে, তাহলেই এটা হচ্ছে সরলরৈখিক গতি, ঠিক আছে? আর চলন গতির এক্সাম্পল হচ্ছে কি, সকল বস্তুকণা একই সময় একই দিকে একই দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। আশা করি বুঝতে পারছি। আচ্ছা এগুলোর এক্সাম্পল গুলা দেখি আমরা। এক নাম্বার, মুক্তভাবে পড়ন্ত বস্তু। একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, একদম এক্স্যাক্টলি সোজা সরলরেখা বরাবর পড়ে, ঠিক আছে? তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যে গতি, সেটা কি গতি? অবশ্যই সরলরৈখিক গতি, ঠিক আছে? তারপরে একটা হেলানো তল, ঠিক আছে? এবং ধরে নিই তলটা হচ্ছে একদম সম্পূর্ণ মসৃণ। তো এখান থেকে যদি আমি একটা জিনিস ছেড়ে দিই, এটা এক্স্যাক্টলি সোজা তল বরাবর এই যে নিচের দিকে এখানে এসে পড়বে, তাই তো? তাহলে এটা যে পথটা অতিক্রম করবে, সেটা কি কি গতি? ডেফিনেটলি সরলরৈখিক গতি। তাহলে 2 নাম্বার, হেলানো পথে পড়ন্ত বস্তুর গতি, এটাও সরলরৈখিক গতির এক্সাম্পল। তারপর 3 নাম্বার কি? 3 নাম্বার বলা যায় বন্দুক থেকে বুলেট ছোড়া। বন্দুক থেকে ছোড়া বুলেটের গতি। বন্দুক থেকে যখন বুলেটটা ছাড়ি, তখন একদম এক্স্যাক্টলি সোজা বরাবর চলে, তো তাহলে এটা অবশ্যই কি গতি? সরলরৈখিক গতি, ঠিক আছে? এবার তাহলে চলন গতির এক্সাম্পল গুলো দেখি। চলন গতির এক্সাম্পল কি? সোজা রাস্তায় চলন্ত বাসের গতি এবং আকাশে যে প্লেন উড়ে, আকাশে প্লেনের গতি। এখন একটা জিনিস বুঝে রাখো, খুব ভালো করে বুঝে রাখো, সোজা রাস্তায় চলন্ত বাসের যে গতি, এটা কিন্তু একই সাথে সরলরৈখিক গতি, এটা একই সাথে সরলরৈখিক গতি। কারণটা কি? এই যে একটা বাস যখন চলবে সোজা রাস্তায়, ঠিক আছে, তখন সে তার প্রত্যেকটা বস্তুকণা সাথে নিয়ে তো চলবে, এটার জন্য আমরা কি বলি? এটা হচ্ছে চলন গতি। কিন্তু চলবে কোন বরাবর? সরলরৈখিক সোজা রাস্তা বরাবর। তো সোজা রাস্তায় চললে এটা কোন পথটা ফলো করবে? সরলরৈখিক পথ, তাহলে এটা ডেফিনেটলি সরলরৈখিক গতি। কথা বুঝে গেছে? এবং একই সাথে যেহেতু এটা প্রতিটা বস্তুকণা একই সময় একই ডিরেকশন বরাবর একই দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তাহলে এটা একই সাথে কি বলা যায়? এটা সরলরৈখিক গতিও, ঠিক আছে? তারপর আবার আকাশে যে প্লেনটা উড়ে, তো আকাশে যখন প্লেন উড়ে, আকাশে যখন প্লেন উড়ে, আকাশে যখন প্লেন উড়বে, তখন এই প্লেনের গতিটা, এই প্লেনটা যখন উড়বে, তখন এই সম্পূর্ণ এটা সামনের অংশ যখন সামনে যাবে, পিছনের অংশ তখন সামনে যাবে না, সম্পূর্ণ অংশ একই সাথে একই জায়গায় একই দূরত্ব বরাবর অতিক্রম করবে। তাহলে আকাশে যে প্লেনের গতি আছে, সেটা কি গতি? ডেফিনেটলি চলন গতি, ঠিক আছে? এখন তোমার কাছে এক্সামে আসলো যে সোজা রাস্তায় চলন্ত বাসের গতি, এটা কোন ধরনের গতি? চলন গতি নাকি সরলরৈখিক গতি? উত্তর দুইটাই, দুইটাই সঠিক। কিন্তু যদি এই দুটো এক্সাম্পল ইয়াতে থাকে, তাহলে তুমি অবশ্যই চলন গতি দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শিখলাম সরলরৈখিক গতি, চলন গতি। আচ্ছা, তাহলে এখন শিখবো হচ্ছে ঘূর্ণন গতি। ওকে, ঘূর্ণন গতির ডেফিনিশনটা লিখে নাও। ঘূর্ণন গতির ডেফিনিশন হচ্ছে কোন বস্তু যদি এমন ভাবে গতিশীল থাকে যে সে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে সর্বদা চলতে থাকে, তাহলে সেই দোলনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি। ডেফিনিশনটা আমি যেটা বলছি সেটা লিখে নাও। আবারও বলতেছি, কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোন গতিশীল বস্তু যদি একটি সমদূরত্ব বজায় রেখে, সর্বদা সমদূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে তার যে গতিটা, সেটাকে বলা হচ্ছে কি গতি?
ঘূর্ণন গতি। তাহলে একটা কথা বলতো, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সম দূরত্ব বজায় রাখে যে দূরত্বটা অতিক্রম করা হবে বা যে পথটা তৈরি হবে সেটা কেমন পথ তৈরি হবে, এটা ডেফিনেটলি বৃত্তাকার পথ। তাহলে এই ঘূর্ণন গতির মধ্যে মাস্ট বি যে পথটা পাওয়া যাবে সেই পথটাকে বৃত্তাকার হতেই হবে। সেই পথটাকে কি পথাকার হতে হবে? বৃত্তাকার পথ মাস্ট বি হতেই হবে। বৃত্তাকার পথ ছাড়া ঘূর্ণন গতি এটাকে বলা যাবে না। ঠিক আছে, তাহলে ঘূর্ণন গতি হতে হলে যত ধরনের ঘূর্ণন গতি পাওয়া যাবে সেটাকে অবশ্যই কি হতে হবে? বৃত্তাকার হতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ঘূর্ণন গতি কি যে জিনিসটা আমরা বুঝলাম, এবং একই সাথে বুঝলাম ঘূর্ণন গতি হতে হলে যে পথটা পাওয়া যাবে, ঘূর্ণন গতির যে পথ হবে সেটাকে মাস বি কি হতে হবে? বৃত্তাকার হতে হবে। বৃত্তাকার ছাড়া এই গতিটাকে ঘূর্ণন গতি বলা যাবে না। এটা এমসিকিউতে আসে। ঠিক আছে, এবার আসো ঘূর্ণন গতির এক্সাম্পল। এখানে আমি 4টা এক্সাম্পল লিখছি। ঠিক আছে, এখন একটা এক্সাম্পলের প্রথম এক্সাম্পলটা দেখো, চালু করা বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিলে বৈদ্যুতিক পাখার যে গতিটা আছে সেই গতি। এখন কথা হচ্ছে বৈদ্যুতিক পাখা চালু অবস্থায়, এই যে পাখার যে পাখাগুলো আছে, ফ্যানের যে পাখাগুলা, সেই পাখা চালু অবস্থায় তো ঘূর্ণন গতি বৃত্তাকার পথেই ঘুরে না? তাহলে সেই গতিটাকে আমি ঘূর্ণন গতি বলতে পারবো না। আচ্ছা, ব্রেক কষে চাকার গতি। ঠিক আছে, আচ্ছা গাড়িটা যখন সমবেগে চলতেছে, ঠিক আছে, সমবেগে চলতেছে, তখন এটার যে চাকার গতিটা আছে সেটাকে কি আমি ঘূর্ণন গতি বলতে পারবো না? কুমারের চাকার গতি, কুমারের চাকাটা বৃত্তাকার পথেই ঘুরে, ওকে, এটা বলা যায়। তারপর নষ্ট ঘড়ির কাঁটার ঘূর্ণন গতি। নষ্ট ঘড়ি একটা ঘড়ি, ঠিক আছে, এটা নষ্ট মানে কি? এটা নির্দিষ্ট সময় পর পর 60 মিনিট পর পর হয়তো এই জায়গাতে আসে না, হয়তো একবার আসে 50 মিনিট পর, আরেকবার আসে 40 মিনিট পর, আরেকবার আসে 1 ঘন্টা 10 মিনিট পর, আরেকবার আসে 1 ঘন্টা পর। এই জন্য নষ্ট বলা হচ্ছে, তাই তো? এটা যদি ঠিক ঘুরি হতো তাহলে এটার যে কাটার গতিগুলো গতিটা আছে সেটাকে ঘূর্ণন গতি বলা যেত না? বলা যাইতো। ঘূর্ণন গতির যে ডেফিনিশন, যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমদূরত্ব বজায় রেখে চলবে, সেটাকে ঘূর্ণন গতি বলা যায়। কিন্তু কথা হচ্ছে ওই গতিগুলো আবার অন্য একটা ক্যাটাগরিতে পড়ে যায়, তখন সেটাকে অন্য গতি বলা হয়। ঠিক আছে, আপাতত আমি ঘূর্ণন গতিটাকে আমি এগুলাকে ডিফেন্ড করতেছি। এই সবগুলাই কিন্তু বৃত্তাকার পথেই ঘুরে। যখন চালু করা বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিলাম, তখন এটা বন্ধ করে দিলেও বৃত্তাকার পথেই ঘুরবে। ঠিক আছে, ব্রেক কষে চাকার গতি, চাকাটা কিন্তু বৃত্তাকার পথেই ঘুরে সবসময়। তাহলে এটার গতিটাও কি ঘূর্ণন গতি। তারপরে কুমারের যে চাকাটা ঘুরে সেটাও কি ঘূর্ণন গতি। এবং নষ্ট ঘড়ির কাঁটাটা যেমনি ঘুরুক, 60 মিনিট পরে 70 মিনিট পরে যেভাবেই ঘুরে আসে, আবার এ পর্যায়ে আসুক, এটা বৃত্তাকার পথেই তো ঘুরে আসবে, তাই না? এই 4টা গতি ঘূর্ণন গতি। কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম যে চালু করা বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিলে প্রাপ্ত গতিটা, কিন্তু চালু করা বৈদ্যুতিক পাখা চালু অবস্থায় যে গতিটা সেটাকে ঘূর্ণন গতি বলা যায়। কিন্তু সেটাকে এইটার চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আরো একটা গতি আছে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। ওকে, তো পর্যাবৃত্ত গতির ডেফিনেশনটা হচ্ছে কোনো একটা বস্তু, ঠিক আছে, ধরে নাও এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা যদি এরকম হয় একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে একই দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এই যে তুমি, এটা হচ্ছে একটা বস্তু, এটাকে কেন্দ্র করে ধরে নাও একটা বস্তু ঘুরতেছে। ঠিক আছে, তো ঘূর্ণন গতির ক্ষেত্রে কি হচ্ছে? এটা ঘুরলেই চললো, এটা বৃত্তাকার পথে ঘুরলেই চললো, তাহলে এটা ঘূর্ণন গতি। কিন্তু পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে কি হতে হবে? যে এটা এখান থেকে শুরু করছে ধরে নাও 0 সেকেন্ড সময়, ঠিক আছে, এখান থেকে এখানে, যেমন ক্লকের ক্ষেত্রে বলি, ঘড়ির ক্ষেত্রে এখান থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? মিনিটের কাটাটা 60 মিনিট। ঠিক আছে, 0 থেকে শুরু করছে, 60 মিনিট পরে এখানে আসছে, আবার 60 মিনিট পরে এক্স্যাক্টলি একই ডিরেকশন থেকে একইভাবে কিন্তু আবার এখানে আসবে। কথা বোঝা গেছে? তাহলে এই যে ঘূর্ণন গতি আমি কিন্তু এটাকে বলতে পারতাম, কিন্তু পর্যাবৃত্ত গতির ডেফিনিশন কি? নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে এই গতিটা পুনরাবৃত্তি ঘটবে, তাই তো? নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিক, মানে এটা কিন্তু ঘড়ির কাঁটার ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে না যে একবার এই দিক বরাবর আসছে আরেকবার এই দিক বরাবর আসছে, নাও এরকম হচ্ছে না। এটার ক্ষেত্রে কি হয়? যদি একবার এখান থেকে শুরু করে, এখান থেকে ঘড়ির কাঁটা তো এই দিক বরাবর ঘুরে, তো ঘড়ির কাঁটা এখান থেকে শুরু করে যদি এখানে একবার 60 মিনিটে আসে, তারপর আবার 60 মিনিট পরে এখান থেকে এখানে আসে, তো এটা কিন্তু পর্যাবৃত্তটাকে আরো বেশি ফলো করে। পর্যাবৃত্ততে কি বলছিল? নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি ঘটবে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি ঘটবে। তাহলে আমি যখন বলেছিলাম নষ্ট ঘড়ির কাঁটার গতি ছিল, সেটা ছিল ঘূর্ণন গতি, ওকে, সেটা সমস্যা ছিল না। কারণ কি, নষ্ট কাঁটার ক্ষেত্রে বৃত্তাকার পথেই ঘুরবে, কিন্তু এটা কিন্তু পর্যাবৃত্ত গতির ইয়াটাকে নষ্ট করে না। ঠিক আছে, নষ্ট ঘড়ির কাঁটা যেটা আছে সেটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পুনরাবৃত্তি হয় না, সেটা পর্যাবৃত্ত গতি বলা যাবে না। তাহলে সেটাকে কি বলা যাবে? ঘূর্ণন গতি বলা যাবে, কারণ এটা বৃত্তাকার পথে ঘুরতেছে। বৃত্তাকার ঘূর্ণন গতির ক্ষেত্রে তো আমার এই কোনো কন্ডিশন নাই যে এটা সময় নির্দিষ্ট সময় পর পর আসতে হবে। কিন্তু ঘড়িটা যদি সঠিক ঘড়ি হয়,
ঘড়িটা যদি এক্স্যাক্টলি 60 মিনিট পর পর একই দিক থেকে একই দূরত্ব অতিক্রম করে আসে, তাহলে এটার যে গতিটা সেটাকে আমাকে মাস্ট বি পর্যাবৃত্ত গতি বলতে হবে। ঘূর্ণন গতি হয়, কিন্তু ঘূর্ণন গতির চেয়ে আরো ভালো ডেফিনিশন হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে তুমি কেন পর্যাবৃত্ত দিবা? ধরে নাও অপশনে পর্যাবৃত্ত নাই, তাহলে তুমি ঘূর্ণন গতি দিবা। কিন্তু ধরে নাও অপশনে পর্যাবৃত্ত আছে, ঘূর্ণন গতিও আছে, তাহলে মাস্ট বি তুমি পর্যাবৃত্ত গতি দিবা। বুঝতে পারছি? তাও সেম টু সেম তুমি দেখো ব্রেক কষে চাকার গতি, তো এখন গাড়িটা যখন সমবেগে চলতে থাকে তখন এটার যে ব্রেক ইয়াটা আছে, এই চাকাটা আছে, এটা কিন্তু সমবেগে, অর্থাৎ সবসময় ব্রেকটা সমান, তাহলে এটা সমবেগে চলতে থাকে, তার মানে নির্দিষ্ট সময় পর পর এক্স্যাক্টলি এই জায়গাতে সমান সময় পর পর এই জায়গাতে চলে আসবে। তাহলে একই দিক থেকে একই দূরত্ব একই গতির পুনরাবৃত্তি কিন্তু কার বেলায় ঘটে? পর্যাবৃত্ত গতির বেলায় ঘটে। এটা ঘূর্ণন গতি ঠিক আছে, কিন্তু এটা পর্যাবৃত্ত গতি আরো ঠিক আছে। কথা বোঝা গেছে? তাহলে ব্রেক কষে যখন আমরা গতিটাকে ডিফাইন করি তখন কিন্তু এটা নির্দিষ্ট সময় পর পর হয় না। ব্রেক কষলে প্রথমে একটু জোরে ঘুরে, তারপর একটু আস্তে ঘুরে, তারপর আরো একটু আস্তে ঘুরে, কারণ ব্রেক কষে গাড়িটা থামে, তো তখন কিন্তু নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পুনরাবৃত্তি ঘটে। সো তখন এটাকে আমি বলতে পারি ঘূর্ণন গতি। বাট যেহেতু এটা সমবেগে চলমান, তখন কিন্তু গাড়িটা চাকাটা একদম সমান 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 বেগে ঘুরতেছে, তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে আসবে, তাহলে সেটাকে আমাকে তখন সমবেগে চলতে থাকা গাড়ির গতিকে আমরা কি বলতে হবে? এই চাকার গতিকে বলতে হবে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে? তো কুমারের চাকার গতি তো বিভিন্ন সময় বিভিন্ন বেগে চলে, সেটা নির্দিষ্ট সময় পর পর একই ডিরেকশনে আসে না, তাহলে সেটাকে আমি বাস্তবিক ঘূর্ণন গতি বলতে পারি, সেটা চলন গতি হয় না। এবং নষ্ট গতিটা আমি বললাম, চালু করা বৈদ্যুতিক পাখা বন্ধ করে দিলে প্রাপ্ত গতি, এটা ছিল ঘূর্ণন গতি। ঠিক আছে? কিন্তু চালু করি যখন আমরা, ফ্যানটা যখন চালু করা সর্বোচ্চ বেগে চলে আসে, ঠিক আছে, তো এটা কিন্তু একদম রেগুলেটরটাকে বাড়ালে না কমাইলে এটা কিন্তু একদম সমবেগে চলতে থাকে। সমবেগে চলতে থাকে মানে কি? এই পাখাটা এখানে আছে, একদম নির্দিষ্ট সময় পর পর আবার এখানে আসবে, আবার নির্দিষ্ট সময় পর পর এখানে আসবে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি, সেটাকে আমরা কি বলি? পর্যাবৃত্ত গতি। তাইলে যখন ফ্যানের রেগুলেটরটাকে আমি বাড়াচ্ছি না কমাচ্ছি না, একদম ফিক্সড রাখতেছি, তখন কিন্তু এটা পর্যাবৃত্ত গতি। কিন্তু যদি এটাকে আমি বাড়াই কমাই অথবা অফ করে দিই, তখন গতিটা ধীরে ধীরে কমতে থাকে, তখন নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে পুনরাবৃত্তি ঘটে না, সময়টা পরিবর্তন হয়, তো তখন সেটাকে আমি বলতে পারি ঘূর্ণন গতি। বুঝতে পারছি? তাহলে ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতির মাঝখানে ডিফারেন্স হচ্ছে এখানে। এখন ঘূর্ণন গতির ইয়া ছিল কি? বৃত্তাকার পথ। ঘূর্ণন গতির ইয়া ছিল শুধুমাত্র বৃত্তাকার পথ, কিন্তু পর্যাবৃত্ত গতি হইতে পারে বৃত্তাকার, হইতে পারে উপবৃত্তাকার, হইতে পারে সরলরৈখিক। পর্যাবৃত্ত গতির এই সবগুলা ট্রাজেক্টরি হইতে পারে। কথা বোঝা গেছে? বৃত্তাকার পথেটা তো আমরা তখন দেখলাম যে ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এগুলো ছিল বৃত্তাকার। ঠিক আছে? উপবৃত্তাকার কি? এই যেমন সূর্যকে, এটা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী উপবৃত্তাকার পথে, কক্ষপথে একদম এক্স্যাক্টলি 365 দিন পর পর, 365 দিন পর পর এক্স্যাক্টলি নির্দিষ্ট সময় পর পর আবার এখানে আসে, আবার এখানে আসে, আবার এখানে আসে। হ্যালি ধূমকেতু 76 বছর পর পর আবার এইদিকে আসে। তাইলে এই যে এটা কিন্তু উপবৃত্তাকার পথে, এই ঘটনাটা কিন্তু উপবৃত্তাকার পথে ঘটে। ঠিক আছে? তাহলে এই যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি, সেটাকে আমরা কি বলতাম? সেটাকে আমরা বলতাম পর্যাবৃত্ত গতি। তাহলে এই সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘূর্ণন বা ঘূর্ণন বা এই আমাদের পৃথিবীকে কেন্দ্র করে এই যে চাঁদের যে ঘূর্ণন, সেই ঘূর্ণনটা প্রতি কতদিন পর পর, 28 না 30 দিন পর পর আবার একই ডিরেকশনে চলে আসে, তাই তো? তাহলে এইগুলা কিন্তু উপবৃত্তাকার পথে ঘটে। তাইলে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার পথেও পাওয়া সম্ভব, উপবৃত্তাকার পথেও পাওয়া সম্ভব। এবার আসো সরলরৈখিক পথে। ঠিক আছে? ধরে নাও এটা একটা স্প্রিং। ঠিক আছে? এটা একটা স্প্রিং। তো এই স্প্রিংটা তুমি যখন এখানে স্বাভাবিক অবস্থায় আছে, নিচের দিকে টান দিলাম, নিচের দিকে টান দিলাম, টান দিলে এটা কি করা শুরু করবে? উপরে নিচে ঝুলা শুরু করবে, উপরে নিচে ঝুলা শুরু করবে, তাই তো? তো উপরে নিচে যদি ঝুলা শুরু করে, দেখো এটা এক্স্যাক্টলি টান দিয়ে এখানে আনছো, যখন এটা উপরের দিকে আসবে এক্স্যাক্টলি এখানে আসবে, আবার এটা এখান থেকে এখানে আসবে, আবার এটা এখান থেকে এখানে আসবে। এই ঘটনাটা কিন্তু একদম নির্দিষ্ট সময়, একুরেট সময় পর পর এদিক ওদিক হতেই থাকবে। ঠিক আছে? তাহলে এই যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে গতির পুনরাবৃত্তি, সেটাকে কি বলা হয়? সেটাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। তাহলে এই যে স্প্রিং এর মধ্যে যে গতিটা, সেটাও একটা পর্যাবৃত্ত গতি, কিন্তু এটা পর্যাবৃত্ত গতির চেয়ে আরো একটা গতি, আরো মোর স্পেসিফিক। পর্যাবৃত্ত গতির চেয়ে এটাকে আরো স্পেসিফিক ভাবে বলা যায়, এটার গতিটা যদি ধরে নাও এমসিকিউতে আসে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি নাই, তাহলে এটার আনসার দিবে পর্যাবৃত্ত গতি। কিন্তু যদি পর্যাবৃত্ত গতিও থাকে এবং স্পন্দন গতিও থাকে,
তাহলে তোমাকে এটার আনসার দিতে হবে স্পন্দন গতি। তাহলে নেক্সট আমরা যে সম্পর্কে জানবো, যে গতি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্পন্দন গতি অথবা সরল স্পন্দন গতি। তবে এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এই পর্যাবৃত্ত গতিটা কিন্তু এটা কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তাহলে এই পর্যাবৃত্ত গতিটা কিন্তু সরলরৈখিক পথেও পাওয়া সম্ভব। তাহলে এই পর্যাবৃত্ত গতি একটা গতি যেটা সরলরৈখিক পথেও পাওয়া সম্ভব, উপবৃত্তাকার পথেও পাওয়া সম্ভব, বৃত্তাকার পথেও পাওয়া সম্ভব। তুমি সরলরৈখিক গতি কিন্তু সরলরেখা বরাবর পাবা, বৃত্তাকার পথে পাবা না। আবার ঘূর্ণন গতি বৃত্তাকার পথে পাবা, সরলরেখা বরাবর পাবা না। কিন্তু একমাত্র পর্যায়বৃত্ত একটা গতি আছে যেটা সরলরেখা বরাবর, বৃত্তাকার বরাবর, উপবৃত্তাকার বরাবরও পাওয়া যায়, ঠিক আছে? তাহলে গেল পর্যায়বৃত্ত গতি। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। ইন্টার এটা নিয়ে একটা পুরো চ্যাপ্টার আছে, সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? তোমরা 2 ক্লাস পড়ার পর ইন্টারে সরল স্পন্দন গতির একটা চ্যাপ্টার পাবা। তো সরল স্পন্দন গতিটা কি, এটার ডেফিনিশনটা হচ্ছে এটা, যে কোনো একটা বস্তুর গতিপথটা যদি এরকম হয়, ডেফিনিশনটা আমি মুখে মুখে বলছি, লিখে নাও, এখানে লিখবো না। কোনো একটা বস্তুর গতিপথটা যদি এরকম হয়, সে তার গতিকালের অর্ধেক সময় এক পাশে এবং গতিকালের বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে অবস্থান করবে, এই ধরনের গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বলি, ঠিক আছে? ডেফিনিশনটা আগে লিখে নাও, বারবার শুনে এই জিনিসটা। আমি এক্সাম্পল দিয়ে সরল স্পন্দন গতিটা বলি। কি দেখো, এক্সাম্পল হচ্ছে কি, ধরে নাও এখানে একটা দোলনা আছে, ঠিক আছে? একটা দোলনা আছে, ঠিক আছে? এই দোলনা, এটা ধরে নাও দোলনা, ঠিক আছে? তো এই যে এই দোলনায়, এই দোলনাটা একবার সামনের দিকে আসবে, একবার এদিকে আসবে, আরেকবার পিছনের দিকে যাবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই যে এই দোলনাটা, এটার দোলনার গতিকালের অর্ধেক সময় থাকে সামনের দিকে, বাকি অর্ধেক সময় কোথার দিকে থাকে, তার বিপরীত দিকে। তাহলে আমি সরল স্পন্দন গতির ডেফিনিশনে কি বলছিলাম? ডেফিনিশনে ছিল কোন একটা বস্তুর গতি যদি এরকম হয় যে তার গতিকালের অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিক বরাবর অবস্থান করবে, তাহলে সেই ধরনের গতিকে বলা হবে সরল স্পন্দন গতি। তো দেখো তো, এই এর ক্ষেত্রে, দোলনের ক্ষেত্রে গতিকালের অর্ধেক সময় থাকে সামনের দিকে, আবার অর্ধেক সময় কোথায় থাকে, পিছনের দিকে। সামনের দিকে, সামনের দিক থেকে স্থির পজিশনে আসে, তারপরে আবার পেছনের দিকে যায়, আবার পেছনের দিক থেকে মিডল পজিশনে আসে, আবার সামনের দিকে যায়, আবার মিডল পজিশনে আসে, আবার পেছনের দিকে যায়, আবার এই পজিশনে আসে। তাহলে এটা কি, গতিকালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অবস্থান করে। তাহলে এই ধরনের গতিকে আমরা কি বলি, সরল স্পন্দন গতি। তাহলে এই সরল স্পন্দন গতি, এটার এক্সাম্পল কারা কারা আছে, একটু আগে আমি আরেকটা দিয়েছিলাম, সেটা হচ্ছে স্প্রিং থেকে ঝুলানো বস্তুর গতি, ঠিক আছে? এই স্প্রিংটা যদি আমি বলছিলাম স্প্রিং এর থেকে ঝুলানো বস্তুর গতি, এখান থেকে তুমি এটা টাইনা ছাইড়া দিলা, নিচে বরাবর আনলা, তাহলে এটা কি উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে স্পন্দন করতে থাকবে, উপরে নিচে বারবার এই যে এইভাবে স্পন্দন করতে থাকবে। তো গতিকালের অর্ধেক সময় এইদিকে স্পন্দন করবে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে স্পন্দন করবে। তাহলে এই যে স্পন্দন করতেছে, স্পন্দন করতেছে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে যে স্পন্দন করতেছে, এই স্পন্দনটা বলা হয় এই সরল স্পন্দন গতি, ঠিক আছে? স্পন্দনটা যদি একদম একই সময়ে হয়, একই সময়, অর্থাৎ এখান থেকে এখানে যে সময় লাগছে, আবার এখান থেকে এখানে একই সময় লাগবে, তখন এটাকে বলা হবে সরল স্পন্দন। যদি সময়টা সেম না হয়, তাহলে জাস্ট স্পন্দন, ঠিক আছে? আবার তুমি এটা স্কেলকেও বলতে পারো, যে এটা স্কেল, ঠিক আছে? স্কেলের উপর বই রাখলা, অনেকগুলা বই রেখা এই জায়গাটাকে টান দিয়ে ছেড়ে দিলে, তাহলে এটা একদম বারবার উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে কি করতে থাকবে, স্পন্দন হতে থাকবে, এরকম কথা বুঝতে পারছো? তাহলে এই গতিটাকে বলা হয় সরল স্পন্দন গতি। আমি ক্লিয়ার? তাহলে এই যে সরল স্পন্দন গতি, যে স্প্রিং এর, আমি একটু আগে বলছিলাম স্প্রিং এর গতিটা সরল স্পন্দন গতিও পর্যায়বৃত্ত গতিও, কিন্তু অপশনে যদি সরল স্পন্দন গতি না থাকে বা স্পন্দন গতি না থাকে, তুমি তখন দিবা পর্যায়বৃত্ত গতি। কিন্তু যদি সরল স্পন্দন গতি থাকে, আর যা ইচ্ছা থাক, তোমাকে মাস্ট বি সরল স্পন্দন গতি দিতে হবে। পর্যায়বৃত্ত গতি হবে কখন, যদি এটা না থাকে, সরল স্পন্দন গতি না থাকে। সরল স্পন্দন গতি থাকলে এটা আগে সরল স্পন্দন গতি, ডেফিনেটলি এটা সরল স্পন্দন গতি, তারপরে এটা পর্যাবৃত্ত আকারে পড়ে, ঠিক আছে? ওকে, তাহলে এটা এক্সাম্পল গুলো দেখো, সরল স্পন্দন গতির এক্সাম্পল, 5টা এক্সাম্পল লিখছি। এরকম আরো অনেক এক্সাম্পল হইতে পারে, তুমি জাস্ট ডেফিনিশনের সাথে মিলাই নিবা, ঠিক আছে? তো 5টা এক্সাম্পল লিখছি, 5টা দেখো। দোলনায় দোলার গতি, এটা বলছি এখানে, দোলনায় সামনে পিছনে, সামনে পিছনে, গতিকালের অর্ধেক এক পাশে, বাকি অর্ধেক সময় অপর পাশে, ঠিক আছে? তারপর ঘড়ির পেন্ডুলামের গতি, ঘড়ির পেন্ডুলাম তোমরা এরকম অনেক দেয়াল ঘড়ি দেখছো না, ঘড়ির পেন্ডুলাম এটার নিচে একটা এরকম থাকে, অর্ধেক সময় এইদিকে, বাকি অর্ধেক সময় এইদিকে, 1 সেকেন্ড সময় এইদিকে, আর 1 সেকেন্ড সময় এইদিকে, এখান থেকে এখানে টোটাল 2 সেকেন্ড সময় লাগে, এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, এটা ঘুরে যায়। তাহলে এটা হচ্ছে ঘড়ির পেন্ডুলামের গতি,
এক পাশে অর্ধেক সময়, বাকি অর্ধেক সময় বিপরীত পাশে। ঠিক আছে, টিউনিং ফর্মের শাখা। টিউনিং ফর কি? টিউনিং এটা হচ্ছে এরকম একটা সুরশলাকা, এটার মধ্যে বাড়ি দিলে এটা বিভিন্ন ধরনের সাউন্ড করে। ঠিক আছে, এই যে জিনিসটা, এই যে উপরে এটা আছে, এটা বাড়ি দিলে এটা এইরকম ভাবে কম্পন করে, এরকম ভাবে কম্পন করে। এই কম্পনের মাধ্যমে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করতে পারে, বিভিন্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। তাহলে এই যে কম্পন, এই কম্পনটা কিন্তু এক্স্যাক্টলি গতিপথের অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় বাকি অপর পাশে হয়। ঠিক আছে, তাহলে এই টিউনিং ফর্কের যে শাখার কম্পনটা, সেটাও হচ্ছে সরল স্পন্দন গতি। তারপরে গিটারের তারের কম্পন, এই যে গিটারটা, আমরা যখন গিটারটাকে বাজানো, তখন গিটারের যে তারটা আছে এটা কিন্তু একদম এক্স্যাক্টলি ভাইব্রেট করে, এই যে এরকম ভাবে। ঠিক আছে, অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় বিপরীত পাশে। ঠিক আছে, তারপরে স্প্রিং এর জোড়ানো বস্তুর গতি, এটা তো বললাম, স্প্রিং এ যখন ঝুলে তখন উপরে নিচে অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় অপর পাশে। তাহলে এই যে গতিগুলো, এগুলো কি ধরনের গতি? সরল স্পন্দন গতি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন একটা কোশ্চেন লিখো, এটা অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনে আসে। সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি না। আচ্ছা, এটা ব্যাখ্যা কর। তো এসএসসি পরীক্ষার কোশ্চেনে মাঝে মাঝে এই কোশ্চেনটা আসে যে সকল সরল স্পন্দন গতি একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি না। আচ্ছা দেখো তো, এখানে যতগুলো এক্সাম্পল আছে, এই দোলনায় দুলে, ঠিক আছে, এটা তো সরল স্পন্দন গতি, এতক্ষণ আমরা অনেকক্ষণ লাগাই বুঝলাম, অর্ধেক সময় এই পাশে, বাকি অর্ধেক সময় এই পাশে। কিন্তু পর্যায়বৃত্ত গতির ডেফিনিশন কি ছিল? পর্যায়বৃত্ত গতির ডেফিনিশন ছিল যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে, তাই তো? এই দেখো তো, এই যে এই দোলনাটা একদম নির্দিষ্ট সময় পর পর এখান থেকে এখানে আসছে, আবার এক নির্দিষ্ট সময় পর এখানে আসবে, আবার নির্দিষ্ট সময় পর পর এখান থেকে এখানে আসবে। দেখো, এই যে এটার গতিটা আছে, এখান থেকে এই দিকে গেল, এখানে আসলো, আবার এই দিকে গেল, এখানে আসলো। এই পয়েন্টে আসার জিনিসটা খেয়াল করো, এই পয়েন্টে আসার জিনিসটা খেয়াল করো। এখান থেকে এখানে গেল ধরে নাও 1 সেকেন্ডে, ঠিক আছে, তারপর আবার এখান থেকে এখানে আসলো 1 সেকেন্ডে, আবার এখান থেকে এখানে গেল 1 সেকেন্ডে, আবার এখান থেকে এখানে এলো 1 সেকেন্ডে। তাহলে এক 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 টোটাল কত সেকেন্ড? 4 সেকেন্ড। আবার এখান থেকে এখানে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, টোটাল 4 সেকেন্ড। তাহলে এই যে 4 সেকেন্ড পর পর এটা একই দিক থেকে, এই যে এই দিক থেকে বারবার এই জায়গাটাতে আসতেছে না, বারবার এই ডিরেকশন, এই জায়গাটাতে আসতেছে না। এই জায়গাটার কথা চিন্তা করো, ধরে নাও এখান থেকে এখানে আসলো 1 সেকেন্ডে, ঠিক আছে, তারপর 1 সেকেন্ডের পর এখান থেকে এখানে আসলো 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, এখানে 1 সেকেন্ড, 1 2 3, 1 2 3, এখানে আসলো 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসলো 1 সেকেন্ড, টোটাল 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর আবার এখানে আসছে, আবার 4 সেকেন্ড পর এখান থেকে এখানে 1 সেকেন্ড, 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 টোটাল 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড পর পর বারবার বারবার এখানে এটা ফিরে আসতেছে না, একই দিক থেকে ফিরে আসতেছে না। তো পর্যায়বৃত্ত গতির মধ্যে এটা ডেফিনিশন ছিল যে নির্দিষ্ট সময় পর পর একই দিক বরাবর যদি ফিরে আসে, একই দিকে যদি গতির পুনরাবৃত্তি ঘটে, তাহলে সেই গতিটা কি ছিল? পর্যাবৃত্ত গতি। তাহলে এইটা পর্যাবৃত্ত গতি, কিন্তু আগে এটা সরল স্পন্দন গতি, পরে পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে এই যে যতগুলো স্পন্দন গতি আছে সরল দুলকের, এই যে পেন্ডুলামের গতি, এই যে একই ডিরেকশন বরাবর বারবার একই, এই যে এটার মতোই বারবার বারবার একই দিকে পুনরাবৃত্তি ঘটাবে নির্দিষ্ট সময় পর পর, 1 সেকেন্ড পর পর এটা এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, এখান থেকে এখানে আসতে 1 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড পর পর এই জায়গাতে বারবার ব্যাখ্যান করবে। কথা বোঝা গেছে? তাহলে এই যে এইটার গতিটাও কি, ঘড়ির পেন্ডুলামের গতিটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু আগে এটা সরল স্পন্দন গতি, পরে পর্যাবৃত্ত গতি। এরকম ভাবে এখানে যতগুলা গতি আছে সবগুলা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তাহলে সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, ওকে, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। এটা কিরকম? এই যে দেখো, এবার আসো তুমি ঘড়ির কাঁটার গতিটা, ঠিক আছে, এই ধরো 12টা বাজে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর টোটাল 12 ঘন্টা পর পর আবার এখানে আসবে, এখান থেকে আবার 12 ঘন্টা পর পর একই একই ডিরেকশনে আসবে। তো পর্যাবৃত্ত গতিতে ছিল নির্দিষ্ট সময় পর পর একই ডিরেকশন থেকে গতির পুনরাবৃত্তি ঘটবে, তাহলে এটা পর্যাবৃত্ত গতি। কিন্তু এটা কি সরল স্পন্দন গতি? সরল স্পন্দন গতির পরপর কি ছিল? গতিকতার অর্ধেক সময় এক দিকে, বাকি অর্ধেক সময় অপর দিকে। তো ঘড়ির কাঁটার ক্ষেত্রে কি এরকম কিছু হয় যে ঘড়ির কাঁটা অর্ধেক সময় এই পাশে, বাকি অর্ধেক সময় এই পাশে থাকে? হয়, এটা একই ডিরেকশন, এই যে এই জায়গা দিয়ে এদিকে আসে, অর্ধেক সময় ঘড়ির কাঁটার এদিকে 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 এইভাবে স্পন্দন করে না। তাহলে এইটাকে পর্যাবৃত্ত গতি বলা যায়, কিন্তু এটা সরল স্পন্দন গতি না। তাহলে এই যে এরকম, তাহলে সকল সরল স্পন্দন গতি এটা পর্যাবৃত্ত গতি, ওকে, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। আশা করি বুঝতে পারছো, যে কথাগুলো বলছি সেগুলো নোট করে নিবা খাতায়, তাহলেই হয়ে যাবে। এবং নোট করা খুবই ইম্পর্টেন্ট, নোট ছাড়া মুখে আমি যা বলছি সেগুলো বেশি দিন মনে রাখতে পারবা না। নোট করে রাখবা, কিছুদিন পর পর রিভাইজ দিবা, তাহলে মনে থাকবে। ঠিক আছে, তাহলে
আজকে এইটুকু পর্যন্তই লেকচার 1। তারপর লেকচার 2 তে আমরা আরো ডিটেলস কিছু জানবো। লেকচার 2 এর পর লেকচার 2 তে বা 3 তে আরো আমরা অনেকগুলো ম্যাথ করাবো, ঠিক আছে? তাহলে ওই ক্লাসগুলো দেখার অবশ্যই অনুরোধ থাকবে। তাহলে ওই ক্লাসগুলো অবশ্যই দেখবা, মিস করবা না, ঠিক আছে? তাহলে এটুকু পর্যন্তই, আল্লাহ হাফেজ।